রিয়াদের অত্যন্ত গোপনীয় সিআইএর অফিস ধ্বংস করে দিছে ইরান। তারপর ধ্বংস করলো ইরাকে, আরও অনেক জায়গায় সিআইএর অফিস ধ্বংস করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে তাদের যত স্যাটেলাইট ছিল যেগুলোতে তারা সব ধ্বংস করে দিছে ইরান। মধ্যপ্রাচ্যে হচ্ছে আমেরিকা অন্ধ হয়ে গেছে। আমেরিকা সবচেয়ে ভয়ের যে জায়গাটা তৈরি করছে এখন, ইরানের একটা নতুন মিসাইল তারা লঞ্চ করছে কিন্তু এই 3-4 দিন আগে। এই মিসাইলটা যেমন যে কোনো মিসাইল দেখবেন যে আপনার একটা সরল রেখা পথে চলে, কিন্তু এই মিসাইলটা সে তৈরি করছে, ধরেন সে একবার এদিকে যায় একবার এদিকে যায়, জিগজ্যাগ স্টাইলে, আঁকা বাঁকা। যখন দেখতেছে ওইখান থেকে আক্রমণ করতেছে, সে আবার ঘুরে গিয়ে আরেক জায়গায় দাঁড়া থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা আমেরিকাদেরকে আশ্চর্য করে ফেলেছে যে এটা কি জিনিস ছাড়লো। ভাই, আন্তর্জাতিক ইস্যুগুলো এখন বিভিন্নভাবে আবার নতুন করে জাগতেছে। কিছু কিছু চুক্তি বিভিন্ন দেশের সাথে হচ্ছিল, সেগুলো আবার নতুন আকার ধারণ করছে আর কি, বিপদের মতো করে। আমরা আজকেও মিডিয়াতে দেখলাম ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে যে একটা চুক্তি করেছিল পারমাণবিক, সেটাও নাকি সরিয়ে নিবে বা শর্ত দিয়েছে। আবার ইরানের যে কয়েকটা প্রক্সি সংগঠন আছে, তার মধ্যে একটা তো ইয়েমেনে, সেটা আপনি জানেন, তারা আবার ইরান থেকে অস্ত্র নিয়ে সৌদির সাথে যুদ্ধে লেগে যায়, সেটাও এখন আমরা দেখছি। আবার এদিক দিয়ে শুনছি যে পাকিস্তানও আবার কিছু কিছু দেশের সাথে টেক্কা নিতে যাচ্ছে। মানে আন্তর্জাতিক ইস্যু যে কোনটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এটার জন্য আপনার ধারস্থ আসলে কি হচ্ছে? আসলে প্রথম বিষয় হচ্ছে যে আপনি জানেন যে ইরান আমেরিকার একটা যুদ্ধবিরতির প্রস্তাব, শেষ যে প্রস্তাবটা দিয়েছে, এটা সে রিজেক্ট করছে। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় খবর মনে হয়েছে এটা। এখন আপনি বলতে পারেন নাজমুল ভাই, আমেরিকার মতো দেশের প্রস্তাব রিজেক্ট করার কারণ কি? কারণ আমরা চাক্ষুষ যেটা দেখি, যে আপনি জানেন যে 2025 সালে যখন জুলাই মাসে আপনার আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করলো, হামলা করার পর তারা কিন্তু একটা চুক্তিতে পৌঁছাইলো যে আর হামলা করবে না। পৌঁছানোর পর এই হামলা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর তারা পারমাণবিক শক্তি হ্রাস করার জন্য জেনেভায় বসে ইরান এবং আমেরিকা যৌথভাবে একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছিল। সেই মুহূর্তে এই বছরের 28শে ফেব্রুয়ারি আবার আপনার এই ইরানে ভয়াবহ হামলা চালালো হচ্ছে আপনার ইসরায়েল এবং আমেরিকা, এবং সেখানে আপনার ইরানের সর্বোচ্চ নেতা সহ অনেকেই মারা গেছে। সে তারপর আবার আরেকটা চুক্তি করলো 60 দিনের, আপনার মনে আছে কিনা? এই যে কিছুদিন সে 60 দিনের চুক্তির মধ্যে আবার আমেরিকা হামলা করলো। এখন আমেরিকাও বুঝে গেছে যে ইরানরা আমি একবার, দুইবার, তিনবার চুক্তি ভঙ্গ করে ইরানের বিশ্বাস চরমভাবে নষ্ট করে ফেলছি, আমার আসলে এখন কথা বলার আর মুখ নাই। এই কারণে কিন্তু এবার আপনার আমেরিকা আপনার ইয়াকে পাঠায় নাই, পাকিস্তান বা কুয়েত, কাতার, এদের দ্বারস্থ হয় নাই। এখন আমেরিকা নতুন এক কৌশল নিচ্ছে, সেটা হচ্ছে ইরাকের যে রাষ্ট্রপ্রধান, তাকে আমেরিকা দাওয়াত দিয়ে নিল, তার নাম হচ্ছে আলী আল জায়েদি, ঠিক আছে, তাকে দাওয়াত দিয়ে আমেরিকা নিল। আমেরিকা নিয়ে আলী আল জায়েদির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু শিয়া মুসলিম, মানে ইরানের মানে ইরানের যে বংশোদ্ভূত যে মুসলিম, সে একই মুসলিম। এবং আপনার তাকে দায়িকা নিয়ে তার মাধ্যমে এখন ইরানের কাছে সে আরেকটা প্রস্তাব পাঠাইছে যুদ্ধবিরতির। কিন্তু ইরান তাকে বারবারই বলছে, দেখো তারা তো প্রস্তাব করেই প্রস্তাব ভাঙার জন্য, আমরা এই প্রস্তাবে আর কোনো দিন যাবো না, এই যুদ্ধবিরতিতে আমরা যাব না। আমরা চাচ্ছি হরমুজ নিয়ে একটা সেটেলড ইস্যু তৈরি করার পর আমরা একটা বিরতিতে যাব, এর আগে আমরা কোনো বিরতিতে যাব না। এখন আপনি বলতে পারেন যে ইরান এত বড় সাহস, দুঃসাহস কেন আমেরিকার সাথে দেখাচ্ছে? কয়েকটা কারণ। আপনি জানেন যে রিয়াদে একটা, যেটা আমাদের আশ্চর্য করছে, রিয়াদের অত্যন্ত গোপনীয় সিআইএর অফিস ধ্বংস করে দিছে ইরান। মানে সেটা কীভাবে করছে জানেন? প্রথমে একটা ড্রোন হামলা করলো দুর্বল একটা জায়গায়, ওই দুর্বল জায়গায় ড্রোন হামলা করে ওই ড্রোনের যে গ্যাপটা তৈরি হয়েছে, ওই গ্যাপ দিয়ে আরেকটা ড্রোন ঢুকাই দিয়ে সিআইএর যে অফিস এটা ধ্বংস করে দিছে রিয়াদে। তারপর ধ্বংস করলো ইরাকে, আরও অনেক জায়গায় সিআইএর অফিস ধ্বংস করে ফেলেছে। এখন সিআইএর অফিস হচ্ছে সবচেয়ে গোপনীয় জায়গা। আপনি যদি আমি বলি যে বাংলাদেশে রয়ের একটা অফিস কোন জায়গায় আছে, আপনি বলতে পারবেন? যে আপনি তো অনেক লম্বা সময় সাংবাদিকতা করছেন, ইভেন বাংলাদেশের গোয়েন্দারাও বলতে পারে না যে বাংলাদেশের রয়ের অফিস কোথায়, বা আইএসআইয়ের অফিস কোথায়, বা টার্কিশ যে গোয়েন্দা সংস্থা এদের অফিস কোথায়, এটা কারোর সাথে প্রকাশ্য থাকে না। এটা খুব গোপনীয়ভাবে 2-4-5 জন লোক একটা ফ্ল্যাট ভাড়া করে বা একটা তার সুরক্ষিত জায়গায় গিয়ে এসে এই কার্যক্রমগুলো পরিচালনা করে। এত গোপনীয় জায়গায় যখন আপনার ইরান হামলা চালাইলো, এই হামলার পিছনে রাশিয়া এবং চীন দায়ী, এটা সরাসরি আমেরিকা বলে ফেলছে। আপনি এখন কল্পনা করেন, আমেরিকা ভিতরে ভিতরে আলোচনা করতেছে, যেন আমেরিকা নিজেরা নিজেরা বসে, তারা কিন্তু প্রত্যেক টেবিলে আলোচনা করে
যে আমরা তো শুধু ইরানকে মোকাবেলা করতেছি না, আমাদের এখানে মোকাবেলা করতে হচ্ছে চীন এবং রাশিয়াকে। তার মানে ইরান কিন্তু ইরান না, ইরানের পিছনে চীন এবং রাশিয়া আছে। আমেরিকা হয়তো বা হুঙ্কার ছাড়তেছে না, বলতেছে তোমরা সাহায্য করো না, তোমরা ওদের সাহায্য করো না, বিভিন্ন নরম ভাষায় এখন বলতেছে। আমেরিকার যদি শক্তি থাকতো তাহলে আমেরিকা গরম ভাষায় ইয়াকে বলতো, আপনার এই চীনকে রাশিয়াকে বলতো। যেমন আপনার গরম ভাষা কোন জায়গায় প্রয়োগ করছে আমেরিকা আপনি দেখেন, ইয়েমেনের হুতি, যেটা আপনার প্রশ্ন করলেন, ইয়েমেনের হুতিরা আপনার ইরানকে সাহায্য করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে, ইয়েমেনের উপর হামলা চালাইতেছে। সৌদি আরব আজকে হামলা চালাইছে অলরেডি, আজকে গভীর রাত্রে ইয়েমেনে হামলা চালায় ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবং ইয়েমেন সেটা পাল্টা জবাব দিবে। তার আগে ইয়েমেন কিন্তু সৌদি আরবের দুইটা জাহাজ আপনি জানেন, বাবাল মান্দ, যেটা হচ্ছে আপনার লোহিত সাগরে যে তাদের বিকল্প চলাচলের পথ, হরমুজ বাদে তাদের একটা পথই আছে, এটা বাবাল মান্দ দিয়ে তারা বিভিন্ন তেলগুলো পাঠাইতে, এবং সেটাকে তারা অ্যাটাক করে দিছে। এবং এই হুতিদের অ্যাটাক করার পরপরই বিশ্ববাজারে তেলের বাজার আর একবার টালমাটাল হয়ে গেছে। এক লাফ দিয়ে আপনার $10 বেড়ে গেছে। $90 ছিল আপনার ব্যারেল প্রতি তেল, সেটা $100 ক্রস হয়ে গেছে আজকে। যদি এটা চলতে থাকে, আপনি জানেন যে এখন আপনি বলতে পারেন যে নাজুল ভাই এত কিছু হচ্ছে, ইরানের মতো একটা দুর্বল দেশ আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধবিরতিতে যাচ্ছে না কেন? এই দুঃসাহস তারা কেন দেখাচ্ছে? প্রধান কয়েকটা কারণ। এক নম্বর কারণ, ইরান দেখলো যে বাবাল মান্দ, মানে যেটা লোহিত সাগরে যে ইয়েমেনের হুতিদের দ্বারা দুইটা জাহাজ ধ্বংস করার পর অন্য জাহাজগুলো ভয় পেয়ে গেছেন, ঘাবড়ায় গেছে, তারা এখন আর জাহাজ চলাচলের সাহস পাচ্ছে না, তারা চুপচাপ বসে রয়েছে জায়গায় জায়গায় ব্রেক করে। ইরান জানে যে এক লাফে একটা হামলাতে $10 করে প্রতি ব্যারেলে বাইরে গেছে, সারা পৃথিবীতে তেলের আবার ক্রাইসিস তৈরি হবে। আমেরিকার ইতিহাসে 50 বছরের ইতিহাসে, আমি আজকে লাস্ট আমেরিকার ইয়াটা চেক করলাম, 50 বছরের ইতিহাসে আমেরিকান সবচেয়ে কম মজুদ ক্রাইসিসের মধ্যে আছে। 311 মিলিয়ন ব্যারেল তেল এখন আমেরিকার মজুদে আছে। ওদের 250 মিলিয়ন ব্যারেল তেল সবসময় রিজার্ভে রাখতে হয়, এটা ওদের নিরাপত্তার স্বার্থে রাখতে হয়। তার মানে এই জুলাই মাস পুরোটা চলতে পারবে কিনা, এই আগস্ট মাস পুরোটা চলতে পারবে কিনা, সেই তেলটুকু আমেরিকার বাড়তি তেল নাই। ইরান বুঝছে যে এটার যাতায়াত ধরলে ওর আর বেশিক্ষণ দম নাই আমেরিকা অনেক বড় শক্তিশালী দেহ হইতে পারে, অনেক মোটা তাজা জাম্বুর মতো দেহ হইতে পারে, হাতির মতো হইতে পারে, বাট ওরা আমি জায়গা মতো আটকে ফেলাইছি। হাতির পায়ের নিচে মানে ছোট্ট একটা পিন বা কাটা দিয়া বা একটা সুই দেওয়া খোঁচা দিলে হাতি শেষ, এরকম ইরান কিন্তু ছোট জায়গায় কিন্তু আঘাত করছে জায়গা মতো। দ্বিতীয়, ইরান যেটা চিন্তা করছে যে আমেরিকার যত ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য অস্ত্রশস্ত্র প্রয়োজন, সে অস্ত্রশস্ত্র মজুদও শেষ। ইরানের পার্স নিউজে সরাসরি বলছে যে আমেরিকার আর মাত্র 28 থেকে 29 দিনের অস্ত্র মজুদ আছে যুদ্ধ করার মতো। আর ইরান এই সংবাদটা নিয়েই ইরান আরও বেশি সাহসী হয়েছে যে 28-29 দিন খালি কোনো রকম টিকা থাকবে, এরপর ওরা যা মারার মাইর দিব। যার কারণে আমেরিকাও কিন্তু এখন চুপচাপ হয়ে গেছে এবং বারবার কিন্তু ইরাকের সিয়াপন্থী যে রাষ্ট্রপ্রধান দিয়া দফায় দফায় তাদের সাথে বসানোর চেষ্টা করতেছে, চুক্তি করার চেষ্টা করতেছে। আমেরিকার যে ক্ষতি হচ্ছে এটা আরেকটা প্রমাণ আপনি একটা ইয়াদা বুঝবেন। তার আগে আমি তৃতীয় নাম্বারটা বলতেছি যে তাদের অস্ত্র মজুদ শেষ, তাদের হচ্ছে আপনার শেষ। তৃতীয় হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের যত স্যাটেলাইট ছিল যেগুলোতে তারা সব দেখতো, ইরানের জিনিসপত্র দেখতো বা বিভিন্ন অস্ত্র মনিটরিং করতো, সেই অস্ত্রশস্ত্র কিন্তু আপনার গতকালকে অনুষ্ঠানে বলছি সব ধ্বংস করে দিচ্ছে ইরান। তার মানে এখন মধ্যপ্রাচ্যে হচ্ছে আমেরিকা অন্ধ হয়ে গেছে। চতুর্থ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর আমেরিকাকে স্পেস দিচ্ছে না, তার জায়গা ব্যবহার করতে দিচ্ছে না নিরাপত্তার সাথে। তুমি বলতেছো তুমি ইসরায়েলে যাও, তুমি তোমার লন্ডন থেকে আক্রমণ করো, তোমার অন্য মিত্র দেশের সাথে তুমি মিশো, আমি তোমাদের ইয়াতে করবো না। পঞ্চম বিষয় হচ্ছে আপনি জানেন যে মাসখানেক আগে থেকে শুরু করে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের যত আমেরিকান ঘাঁটি ছিল সব ইরান ফানা করে ফেলাইছে। চাইলে আমেরিকা ইরানের উপর ভয়াবহ হামলা মধ্যপ্রাচ্য থেকে করতে পারবে না, ওই দূর থেকে করতেছে, লন্ডন, বুলগেরিয়া, বিভিন্ন দেশ থেকে তা করতেছে। বা জাহাজ, ওই যে দুইটা জাহাজ, বড় বড় জাহাজগুলো তারা সমুদ্রের মাঝখান থেকে আইসা সে আক্রমণগুলো করতেছে। তার মানে ইরান বুঝে ফেলছে যে আমেরিকার এখন দেহটা হাতির মতো আর ইরান কিন্তু সিংহের মতো ছোট, কিন্তু এটা ওই শক্তিশালী হাতিকেও সে বেকায়দায় ফেলাই দিতে পারে সিংহ। তাই এখন ইরান চিন্তা করতেছে যুদ্ধবিরতি চুক্তি করে তো লাভ নাই, কারণ 3 বার যুদ্ধবিরতি চুক্তি করছি আমরা, করার পরে আমেরিকা আবার সেখানে পাল্টা ধ্বংস চালায়। এখন আমেরিকা যে দুর্বল হয়েছে এটা দুইটা বার্তা দিয়ে আপনি বুঝবেন। প্রথম বার্তা হচ্ছে গতকালকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছে আমরা যদি ইসরায়েলকে এখন এই যুক্ত করব এবং ইসরায়েলকে বললে 2 মিনিটের মধ্যে ইসরায়েল ইরানে হামলা শুরু করবে বলে ইসরায়েল আমাকে নিশ্চিত করছে। মনে রাখবেন, এটা কিন্তু খুব দুর্বলতার কথা প্রকাশ করে ফেলেছে। কারণ কি জানেন, আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি একাই তো এখানে যথেষ্ট। একটা দেশকে সাইজ করতে হলে আপনার 2টা দেশ মিলতে হচ্ছে। পৃথিবীর পরাশক্তি যে আমেরিকা আমরা মনে করি, সে বলতেছে আমার সাথে এখন ইসরায়েল আসবে। তার মানে কি আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার আরেকটা শক্তিকে সাথে নিয়ে আসতে হচ্ছে, মিত্র চাচ্ছে। দ্বিতীয় সে যে দুর্বলতাটা প্রকাশ করছে, ইরানের যে টাকাগুলো ফ্রিজ হয়ে আছে,
সে এখন ঘোষণা দিছে যে ইরানের যে ফ্রিজ হওয়া টাকা এগুলো কিন্তু আমি এখন ব্যবহার করবো, কারণ ও আমার অনেক জিনিসপত্র ক্ষতি করে ফেলাইছে। এখন স্বীকার করছে। তার মানে বুঝছেন কত মানে ডোনাল্ড ট্রাম্পের রাগের কথা থেকে কত কিছু বের হয়ে আসে। সে সরাসরি বলতেছে ইরানের যে ফ্রিজ করা টাকাগুলো এগুলো যেগুলো ধ্বংস করছে, আমেরিকার ক্ষতি করছে, অন্য দেশের ক্ষতি করছে, সবগুলো আমি এখন ওই টাকা ব্যবহার করবো। ইরান বলতেছে সর্বনাশ, এই টাকার ব্যবহার করার দুঃসাহস করবেন না, করলে আপনার খবর আছে আমেরিকা এই টাকা ব্যবহার করার সাহসও পাবে না। আপনি মনে করছেন ইরানের ভয়? না, ইরানের ভয় না। আমেরিকা যদি এই টাকা ব্যবহার করে একবার, আপনি জানেন যে এগুলো সব ডলারের সাথে রিলেটেড, তাহলে পৃথিবীর অন্য দেশগুলো চিন্তা করবো যে না রে ভাই আর ডলারের লেনদেন করা যাবে না, ওরা তো বেকায়দায় ফেলায় পরে আমার টাকা ওই সম্পদ গিলা খায় ফেলায়, ওর তো আইন আদালত মানে না, তাহলে ওই ডলার আর লেনদেন করা যাবে না, পৃথিবীর সবাই ভয় পেয়ে যাবে। যার কারণে আমি মুখ দিয়ে যত কিছু আমি ডোনাল্ড ট্রাম্প বলুক, বাস্তবে এটা প্রয়োগ করার দুঃসাহস সে করবে না। তৃতীয় বিষয় হচ্ছে আমেরিকার সবচেয়ে ভয়ের যে জায়গাটা তৈরি করছে এখন, ইরানের একটা নতুন মিসাইল তারা লঞ্চ করছে কিন্তু এই 3-4 দিন আগে। এই মিসাইলটা যেমন যে কোনো মিসাইল দেখবেন যে আপনার একটা সরল রেখা পথে চলে, মানে যেদিকে যাবে সে সরল একটা পথে চলে, কিন্তু এই মিসাইলটা সে তৈরি করছে ধরেন সে একবার এদিকে যায় একবার এদিকে যায়, জিগজ্যাগ স্টাইলে আঁকা বাঁকা, যখন দেখতেছে ওইখান থেকে আক্রমণ দিতেছে সে আবার ঘুরে গিয়ে আরেক জায়গায় দাঁড়া থেকে আরেক জায়গায় যাচ্ছে, যেটা আমেরিকাদেরকে আশ্চর্য করে ফেলেছে যে এটা কি জিনিস ছাড়লো ইরান। মানে এই জিনিস তো মার্কেটে আগে পর কখনো তারা কল্পনাও করতে পারে নাই, যে ও মানুষের ব্রেনের মতো, যে কোন জায়গায় গিয়া চুপ হয়ে থাকতে হইব, কোন জায়গায় পলাইতে হইব, কোন জায়গায় ডাইনে যেতে হইব, বামে যেতে হইব, এই মিসাইলটা এই কাজটা করতেছে। যার কারণে এখন আমেরিকা বুঝে ফেলছে যে ইরান কাছে হয়তো বা, এটা আমেরিকার ধারণা, যে ইরানকে হয়তো রাশিয়া এবং চীন এমন অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে আমেরিকাকে শেষ করে দেওয়ার জন্য, যেটা আমেরিকা এখন এই যুদ্ধ কন্টিনিউ করতে গেলে এটা মাথায় চিন্তা করে করতে হবে যে এখানে পিছনে রাশিয়া আছে, এটার পিছনে চীন আছে, এটার পিছনে টার্কি আছে, এটার পিছনে আরও অনেক দেশ জড়িত আছে, উত্তর কোরিয়া আছে এবং অন্য দেশ জড়িত আছে। যার কারণে আমেরিকা কিন্তু চাইলেই এখন অনেক কিছু ডিসিশন নিতে পারতেছে না। সে এখন যেটা বারবারই চাচ্ছে যে কোনো রকম যদি কেউ বলতো, আমেরিকার সংবাদ মাধ্যম যদি একটু নিউজ দিত যে মোটামুটি হামলা করে এখন ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, যদি একটা ফেক নিউজও তৈরি করে দিত, ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে সরে আসতো। এটা আমার ধারণা যে একটা ফেক নিউজও যদি তৈরি করে দেয় যে আমরা এখন বিশ্লেষণ করে দেখছি যে মোটামুটি ডোনাল্ড ট্রাম্প এখন জিতে গেছে, এই নিউজটা পাইলেই ডোনাল্ড ট্রাম্প খালি মানে লুঞ্জিপাট্টা গুছিয়ে দৌড় যে আর আমি এই যুদ্ধের মধ্যে নাই। আলটিমেটলি এই সামনের নির্বাচন আপনার অক্টোবর হচ্ছে ইসরায়েলি নির্বাচন, নভেম্বরে হচ্ছে আপনার এই আমেরিকান নির্বাচন। এই নির্বাচন সব কিছু নিয়ে তারা একটা লেজগুবর অবস্থা করে ফেলাইছে হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প। যার কারণে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর যারা নিউ ইয়র্ক টাইমস বা বড় বড় ওয়াশিংটন পোস্টে কলামগুলো লিখতেছে, সেটা সামারাইজ হচ্ছে আমেরিকা আসলে ইতিমধ্যে যুদ্ধে হাইরা গেছে। এখন যত কথাই বলুক, এটা জিতার কোনো রাস্তা আমেরিকার কাছে স্বীকার করে নেওয়ার অপেক্ষা, মানে স্বীকারটা করতেছে না। এই স্বীকারটা না করা পর্যন্ত সে এখন বেপরোয়া আচরণ করবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করার চেষ্টা করবে। সর্বোপরি যেটাকে আমরা বলি মরণ কামড়, আমেরিকা এখন লাস্ট একটা মরণ কামড় দিছে। এই কামড়ে যদি সে চেষ্টা করতেছে যে ইরানকে এই কামড় দিয়া সে একেবারে তছনছ করে দিতে, আর ইরান খালি চিন্তা করতেছে কয়েকটা দিনে কামড়টা সহ্য করি, তারপরে এই ইরানের জয় জয়কার অবস্থা হবে। তো দুইজনেরই, তবে একটা জিনিসটা আমরা লাস্টে এসে এটা বলতে হবে, দুই পক্ষে এখন অনেকটা বেকায়দার মধ্যে আছে। ইরান অর্থনৈতিকভাবে বেকায়দায়, আর আমেরিকা রাজনৈতিকভাবে বেকায়দায়। যুদ্ধ অস্ত্রতে সে বেকায়দায় পড়ে গেছে, তেলের অস্ত্রতে সে বেকায়দায় পড়ে গেছে। এখন দুই পক্ষের কিছু কিছু ছাড় দিয়ে হয়তোবা একটা চুক্তি হতে পারে। আর না হলে যেটা আমরা বললাম যে আজকে নতুনভাবে শুরু হয়েছে হুতি, সৌদি আরব, ইরান, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, এরপরেই নতুনভাবে এখানে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ব্রিটেন, বুলগেরিয়া, কারণ ব্রিটেনকে অলরেডি ইরান থ্রেট দিছে। এরা যখন যুক্ত হয়ে যাবে তখনই আমরা বলবো এখানে আলোচনার টেবিলে আজকে থেকে হয়তো বা 10 দিন পর বা 15 দিন পর যে সাইদুল ভাই আমরা তো আলোচনা করছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এত দ্রুত যে শুরু হবে এটা আমরা বুঝি নাই। এই আল্লাহ যাতে এটা না করে এটা বলার অপেক্ষায় আছি। যদি তারা বিশ্ব রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে তাদের যদি সঠিক বুঝ এখনও উদয় না হয়, তাহলে আমরা সেই আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন, যে তৃতীয় বিশ্বের তৈরি হওয়ার যে গ্রাউন্ডগুলো দরকার সব গ্রাউন্ড অলরেডি তৈরি হয়ে গেছে। এখন যদি বিশ্ব নেতৃত্ব যারা দিছে তাদের যদি সঠিক বুঝ না হয়, তাহলে কিন্তু এটা বড় বিপদ সংকেতের অপেক্ষা।